উপরে যারা ছিল রাজাকার ছিল তারা বলে বঙ্গবন্ধু নাকি রাজাকার ছিল। না আমি নেই দেন আমার দেখেন বঙ্গবন্ধু নাকি রাজাকার ছিল। বঙ্গবন্ধু রাজাকার ছিল, হ্যাঁ এই কথাটা কে লিখলো? রেণুকণা বড়ুয়া, উনি একজন বিশেষ অতিথি। মাসিমা আপনাকে আসন গ্রহণ করার জন্য যাচ্ছি। এবং আমাদের দেশের গর্ব, দেশের জন্য অনেক পদক এনেছেন এবং এনের গর্ব আমাদের সম্মানিত মোশাররফ ভাইকে আমি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য যাচ্ছি। মোশাররফ ভাই। অনুষ্ঠান শুরুর আগে আমি আমাদের ৭১-এ এবং 15ই আগস্ট যারা প্রাণহানি দিয়েছেন এবং সদ্য গত শুক্রবারে কানেকটিকারে স্যান্ডি হোক যে স্কুলে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, ওই জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে একটু দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করতে অনুরোধ জানাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং 15ই আগস্ট 75 সালে যারা প্রাণ দিয়েছেন এবং স্যান্ডি হোক কানেকটিকারে স্কুলে যারা শিশুরা প্রাণ দিয়েছেন তাদের জন্য রুহের মাগফিরাত কামনার জন্য 1 মিনিট। অনুষ্ঠানের শুরুতে আমি কোরআন তেলাওয়াত করার জন্য লীগের এজিএস জহিরুদ্দিন ভাইকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم। ত্রিপিটক পাঠ করাবেন একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং ওনার মাও একজন মুক্তিযোদ্ধা, যিনি আমাদের বিশেষ অতিথি আসনে বসে আছেন, মিঠু বড়ুয়া ত্রিপিটক পাঠ করবেন। মিঠু বড়ুয়া। থ্যাংক ইউ ডক্টর রবি এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবস উপলক্ষে। তো ভগবান বুদ্ধের নামে আমি জাস্ট 3টা শ্লোক পাঠ করবো আপনাদের। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। লর্ড বুদ্ধের নামে, ধর্মের নামে, সংঘের নামে, ভগবান বুদ্ধের বাণী অনুযায়ী আমরা জগতের সকল প্রাণীর সুখ এবং সুন্দর স্বাস্থ্য, এটাই আমরা চাই। পালি ভাষায় লর্ড বুদ্ধ বলে গেছেন, জগতের সকল সভ্যে শান্তা সুখিতা কন্তু। আর বাংলা ট্রান্সলেশন হচ্ছে জগতের সকল প্রাণী সুখী থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ডক্টর তপন বড়ুয়া, তপনদা কি আছেন এখানে? কি কেউ গীতা পাঠ করতে পারেন? আচ্ছা, বাইবেল পাঠ করার কথা ছিল চিন্ময় রায়চৌধুরী, উনিও ট্রাফিকের জন্য আটকে গেছেন। আমি এখন আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট ছাত্রলীগের কনভেনার শওকত ও আমাদেরকে আমরা জাতীয় সঙ্গীত সবাইকে একটু দাঁড়িয়ে সম্মান দেওয়ার জন্য।
পদার্পণ করতে যাচ্ছি এই প্রতিশ্রুতি নেই যে আমরা আমাদের স্বাধীনতাকে কোনোভাবে কোনো অংশে ক্ষুণ্ণ হতে দেব না। ধন্যবাদ। জয় বাংলা। তো এখন আমাদের মাঝে আছেন মুক্তিযোদ্ধা এবং সমাজসেবী, খুলনার গৌরব এবং খালজা লীগ মাজারের সাথে জড়িত সৈয়দ মুরাদ আলী ভাইকে ওনার যুদ্ধের কিছু অভিজ্ঞতা এবং সেই সময়কার স্মৃতি চান করার জন্য যাচ্ছি। সৈয়দ মুরাদ আলী ভাই। আমার জীবনের অভিজ্ঞতা বলি, যেটা আমি what I have seen. I was a young man at that time. I just came out of the high school. I went to college. সারা জীবন রাজনীতি করেছি, বামপন্থী রাজনীতি। I was a Marxist Leninist. আমি ভাষানী ন্যাপ করতাম, আমি ছাত্র ইউনিয়ন করেছি, অনেক অনেক জায়গায় গিয়েছি অল্প বয়সে। একটা লোক, যারা অনেক লিডার আমাদের এসেছেন, তার মধ্যে I haven't found one person who talk about Bangladesh. This guy right here. আমার 7ই মার্চে যখন আমি লাল শালু করে আমি সেই পঞ্চের শেখ মুজিবুর রহমান ওইখানে দাঁড়িয়ে আমি তখন দেখছি আমার বাঙালি গায়ে যদি একটা গুলি চলে আমি বলবার চাই, তখন সেই দিন থেকে আমি শপথ নিলাম, এই আমার লিডার, this is the man who brought Bangladesh, this শেখ মুজিবুর রহমান। আমি তোমারে অনেক সালাম করি, you are the greatest man on this earth. Remember one thing, বাংলাদেশ স্বাধীনতা একটা ইউনিক, this is a unique incident, দুনিয়ায় কোথাও হয় নাই। ভাষা আন্দোলন, ভাষা 165 million people বাংলাদেশে, যার আমাদের জনতা, আমাদের দেশের জনতা ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ডে 7th লার্জেস্ট কান্ট্রি, যারা বাংলা ভাষার, সেই বাংলা ভাষার স্বাধীনতার জন্যই এই শেখ মুজিবুর রহমান তার জীবনে সারা জীবন, সেই কলকাতার থেকে শুরু করে বাংলাদেশে যখন আসলেন, উনি খুব সাধারণ মানুষ ছিলেন, বাট হি হ্যাড এ বিগ হার্ট। অনেকে অনেক কথাই বলে, কিন্তু nobody can, I can't even touch, we don't even belong near to him. He's such a guy, great person. আমি গান লিখেছি যার জন্য, সত্যি কথা কোনোদিন অসৎ বিকৃতি করবেন না, নেভার নেভার নেভার। বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা দায়ী, সেই সমস্ত লোকের উপরে আমি এই কবিতাটা গানের মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। বাংলাদেশের ইতিহাস, ডু নট বিকৃতি করবেন না, আর করবেন না। শহীদ আসাদের বিসর্জন বৃথা যেতে দেবে না বাঙালির পণ। 6 দফার আন্দোলন হলো স্বাধীনতার বীজ বপন। মৌলানা ভাসানীর আন্দোলন কেঁপে ওঠে স্বৈরাচারীর শাসন। জহুরুল হকের রক্ত বৃথা যেতে দেবে না বাঙালির শর্ত। At the call of Comrade Mujib, there arose the partisan.
কমরেড মুজিবের আহ্বান ছুটে চলে কৃষক শ্রমিক দল। মনির সিংহের আন্দোলন জেগে ওঠে কৃষক শ্রমিক দল। সিরাজ শিকদারের আহ্বান জড়ো হলো সবে পেয়ারা বাগান। At the call of Comrade Siraj, they arrived at পেয়ারা বাগান। কালুর ঘাটের আহ্বান শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। পদ্মার স্রোত হলো রুদ্ধ, গঙ্গা বহে তাই উদ্দাম। শত শহীদের রক্ত বৃথা যেতে দেবে না, হোক বাঙালির শর্ত। বিজয় দিবসের আহ্বান বৃথা যেতে দেব না, হোক বাঙালির পণ। ও আচ্ছা, আমাদের মাঝে এখন প্রধানমন্ত্রী আছেন সাইদুর রহমান পাটেল ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা। ধন্যবাদ পাটেল ভাই। কিছুটা অপ্রস্তুতি করলেন ডাক্তার সাহেব, তবে আমার অত্যন্ত প্রিয় লোক রবি আলম, আমার সাথে সদ্য পরিচয় মাত্র কদিন আগে, কিন্তু আমি তার মধ্যে অনেক আলোর ছোঁয়া দেখেছি, আলোর ছোঁয়াটা দেখেছি। যেমন আমি দেখছি আজ এই ঘর ভরে আমি শুধু আলোই দেখতে পাচ্ছি, সবাই যেন আলোকিত আমার কাছে। এবং আমি কৃতজ্ঞ আপনারা আমাকে আমন্ত্রণ করে এনেছেন। আমি অত্যন্ত ক্ষুদ্র একটি মানুষ। প্রথমেই বলি তাহলে কি বলবো, বিজয়ের শুভেচ্ছা আর স্বাগতম, সবাইকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে, এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য, ধৈর্য ধরে আমাদের কথাবার্তা শোনার জন্য, আমরা যে শেয়ার করছি এই জন্য। এরপর আমি আমার সশ্রদ্ধ ও বিনম্র শ্রদ্ধা জানাতে চাই আমাদের বাংলাদেশের 30 লক্ষ মা বোন যারা আমাদের বাংলাদেশকে। আপনার পরনে মুজিব কোট, আপনার আমি দেখছি 6টা বোতাম আছে। আপনি কি জানেন এই 6টা বোতামের মানে কি? What does this 6 button stands for? আসলে 1969-এ যখন আমাদের গণঅভ্যুত্থান হয়, তখন এই 6টা বোতাম বঙ্গবন্ধু করেছিলেন বা বঙ্গবন্ধুর 6 দফার প্রতীক হিসেবে। হ্যাঁ, আজকের নতুন প্রজন্মকে এই ধরনের ছোটখাটো তথ্য জানানোর দায়িত্ব কিন্তু আমাদের, যাদের our hairs have turned gray, যারা আমরা বার্ধক্যে চলে যাচ্ছি, তাদের বোধহয় এই দায়িত্বটা তাদের উপর পড়ে। তো যে কথা বলছিলাম একটু শেয়ার করি আজকে নতুন প্রজন্মের জন্য। কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি, মিসেস হিনা রাব্বানি বাংলাদেশ সফরে, অত্যন্ত সংক্ষিপ্ত এক ঝটিকা সফরে গেলেন এবং তিনি একটা প্রেসক্রিপশন দিয়ে আসলেন আমাদের বাঙালি জাতিকে, আমরা যেন ইতিহাস ভুলে সামনের দিকে এগিয়ে যাই পাকিস্তানের সাথে সুন্দর সম্পর্ক করার জন্য। আমি ভাবলাম যে আমার এই দেশে বসে আমি আর কতটুকু করতে পারি, তাও আমার সীমিত ক্ষমতায় যা আছে। আমি বিবিসির ওয়েব পেজে গেলাম। বিবিসির ওয়েব পেজে আমি বললাম, ভালো কথা, আমরা ইতিহাস ভুলে যেতে রাজি আছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ইতিহাসের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি বললাম ইতিহাস ভুলে যাব, ভালো কথা, কিন্তু তার আগে কিন্তু পাকিস্তানিদের ইতিহাস ভুলতে হবে। আপনারা ভুলে যান যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আপনাদের জাতির পিতা ছিলেন। কেননা 1971-এ বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার ফলে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং পাকিস্তান বিভক্ত হয়ে, পাকিস্তান সম্পূর্ণ আলাদা হয়ে যে নতুন পাকিস্তান গঠিত হয়েছে, তা কিন্তু কায়েদে আজম চিন্তা করেননি। বরং তার বিরুদ্ধে লাহোর প্রস্তাবে ষড়যন্ত্র করে এই দুটো অদ্ভুত খণ্ডকে মিলিয়ে, রাষ্ট্রখণ্ডকে মিলিয়ে তিনি একটা পাকিস্তান করেছিলেন। তা আমি বললাম, তাহলে আপনারা এখন আপনাদের জাতির পিতার নাম ভুলে আমাদের জাতির পিতাকে জগতের ইতিহাসে ইউনিক হিসেবে প্রতিষ্ঠিত করে দুটো দেশের জাতির পিতা করেন। তিনি একই সাথে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই সাথে বাংলাদেশের জাতির পিতা এবং পাকিস্তানের জাতির পিতা। আপনারা যদি এটা করতে পারেন, আমরা তাহলে বিবেচনা করে দেখতে পারি। কিন্তু তার আগে আমাদের এই যে 30 লক্ষ প্রাণ শেষ হয়ে গেল, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম শেষ হয়ে গেল, 25 বছর ধরে আপনারা যে লুণ্ঠন করলেন, সেই লুণ্ঠনের হিসাব নিকাশও করতে হবে। We have to come in equal terms. আমার কথাটা ছিল এটি। তো যার জন্য এই কথা থেকে কি বেরিয়ে এলো? বেরিয়ে এলো এই, আমাদের স্বাধীনতার সূর্যের
সূর্য যখন প্রথম উদিত হয়েছিল তখন থেকে, আসলে তার আগে থেকে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল তখনও সেই সরকারের মধ্যেও কিন্তু একটা আলাদা একটা বিভক্তি ছিল। খন্দকার মোশতাক আহমেদ, আমি নাম বলে ফেললাম, আপনারা জানেন, কখনোই উনি বঙ্গবন্ধুকে সাপোর্ট করতে পারেননি, উনি মেনে নিতে পারেননি পাকিস্তানের এই বিভাজন। কাজেই আমাদের এখন দায়, আমরা তো চলে যাব, আমাদের নব্য প্রজন্ম যারা আছে তাদেরকে এই ব্যাপারে সোচ্চার করা, হুঁশিয়ার করা যে আমাদের কিন্তু প্রথম স্বাধীনতার সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল, এবং সেই ষড়যন্ত্র হতে হতে আজকে চিন্তা করতে পারেন যে গোলাম আজমকে পাকিস্তানে বিতাড়িত করা, যে গোলাম আজম যে পাকিস্তানে আশ্রয় নিল, সেই গোলাম আজমকে আবার আমরাই দিলাম অনুমতি বাংলাদেশে এসে রাজনৈতিক দল করার, এবং সেই গোলাম আজম এখনো আছে। তাই আমি, কোথায় ছিল আমাদের যখন 30 লক্ষ মা বোনকে তারা হত্যা করলো? কোথায় ছিল আমাদের বুদ্ধিজীবীদের যখন তারা শেষ করে দিল? কোথায় ছিল আন্তর্জাতিক আইন? কেন আমরা এত আন্তর্জাতিক আইনের পরোয়া করছি? আমাদের দেশের আইন কি যথেষ্ট নয়? আমরা কি সভ্য নয়? কেন আমাদের এই বিচার বিলম্বিত হচ্ছে? একটা কথা আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। হ্যাঁ, আমরা কি সে পথেই এগুচ্ছি? কাজেই আমার মনে হয় আজকে সময় এসেছে এই জিনিসগুলো বিবেচনা করার। একই সাথে শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, তবে আমাদের মধ্যে এটা ঠিক অনেক বিরোধী দলীয় লোকজন যারা হয়তো জাতির পিতার আদর্শে অনুসারী, যারা তাদেরকে পছন্দ করেন না, তারা ঢুকে গেছেন স্যাবোটাজ করার জন্য, যার জন্য আজকে আমরা দেখি বিশ্বজিতের মতো নিরীহ লোক মারা যাচ্ছে। হ্যাঁ, আমি শোকাহত, আমি গভীরভাবে শোকাহত। আমি বিশ্বাস করি না বঙ্গবন্ধুর আদর্শে লালিত কোন সন্তান, কোন সন্ততি এই কাজ করতে পারেন বলে। আমার অন্তর সেই বিদেহী আত্মার জন্য কাঁদে, কিন্তু সেই জন্য আমি বলছি, আসুন না আজকের এই বিজয়ের দিনে আমরা অন্তত একটি শপথ যদি বিনয়ের সাথে বলি নিতে পারি, যে বাংলাদেশে যা হচ্ছে, আমরা প্রবাসে আছি, আবার আমরা এখানে কিছু লোক আছে যারা আবার বাংলাদেশে ফেরত চলে যাবো বা আসা যাওয়ার মধ্যে আছি, যদি আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এতটুকু ভূমিকা রাখতে পারি যাতে আমরা আমাদের দেশের দুর্নীতি, করাপশন, অসততা, আরো অন্যায় অবিচার যেগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা যদি আমাদের ভূমিকা রাখতে পারি, তবেই তো হবে আমাদের আজকের এই বিজয় দিবসের মর্মবাণী সার্থক। সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের আয়োজক এবং সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবার প্রতি আমার আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং সম্মানিত সুধীবৃন্দ, আসলে একেবারেই প্রিপেয়ার ছিলাম না, তো সর্বপ্রথমে আমি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের। We all need to unite together and start a movement. All our leaders, all Catholic, anybody who support this liberation war and this movement, আমাদের নেতৃত্ব করে ওই রাজাকার আল-বদর জামাত ইসলামী সংগ্রাম গড়ে তুলতে হবে। আর তা না হলে আমরা বেরিসুন দেখবো বাংলাদেশের আকাশে আবার পাকিস্তানের পতাকা উঠছে, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান বানাবে। আমরা আসুন, আমরা বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধু আদর্শটা বিশ্বাস করি, আমরা একটি যুদ্ধ আন্দোলন গড়ে তুলি, যার মাধ্যমে আমরা জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতাকে পিছিয়ে হটিয়ে দিয়ে আমাদের দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যিনি ট্রেনিং নিয়েছেন ইন্ডিয়াতে, ডক্টর হিরু ভাই ছোট ভাই, খন্দকার আহমেদ ইমু ভাই, ওনাকে কিছু বলার জন্য আরো যাচ্ছি। উনি একজন মুক্তিযোদ্ধার ছোট ভাই। ডক্টর হিরু, উনি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হলি ক্রস মেডিকেল স্কুল। আসসালামু আলাইকুম। আমার খুব কষ্ট লাগে এই ভেবে যে কেন বিচার আমরা করব না। শেষ দিন পর্যন্ত, ওরা মারা যাওয়ার পরেও আমরা কবর থেকে তুলে তাদেরকে আমরা ফাঁসিতে ঝুলাবো। আমাদের অঙ্গীকার করতে হবে, আমাদের যারা পূর্বে মুক্তিযোদ্ধা ভাইরা, তারা এখন আমাদের মুক্তিযুদ্ধের গল্প বলবেন, আমাদের উজ্জীবিত করবেন। একজন বলে গেলেন একটু আগে, উনি কখনো বলেন না মুক্তিযুদ্ধের গল্প। উনি যদি মুক্তিযুদ্ধের কথা না বলে আমরা কিভাবে জানবো? আমি জানি, আমি বলার চেষ্টা করি। আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে ওইসব লোকদের বিরুদ্ধে যারা আমাদের দেশের এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে না। আমাদের আশেপাশের লোকজন, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। খুব দুঃখ লাগে। আমরা এই বিচার চাই,
যত দ্রুত সম্ভব। আরেকজন ভাই বলে গেলেন আমারই নামে নাম ইমতিয়াজ ভাই, বিচার যতই সময় নিবে বিচার প্রলম্বিত হবে, বিচারটা তখন বিচার হবে না। আমি আর কিছু বলতে চাই না। বিজয়ের আনন্দে আমরা সবাই উল্লাসিত, তারপরেও বলি বিচার চাই। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। থ্যাংক ইউ। ধন্যবাদ ইনু ভাই। বিচার হবে, ডক্টর মার্টিন লুথার কিং বলেছিলেন, ইনজাস্টিস হিয়ার, ইনজাস্টিস এভরিহোয়ার। বাংলার মাটিতেই ওদের বিচার হবে। নভেম্বর ট্রায়াল যখন হয় তখন স্ট্যালিন এবং চার্চিল চাই নাই যে ওদেরকে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে বিচার হোক। তো আমরাও চাচ্ছি, আমাদের সরকার চাচ্ছে, আমাদের নেত্রী চাচ্ছেন সুন্দর নিরপেক্ষভাবেই বিচার হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হোক এবং দেশের আইনে হোক, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এখন আমি বলবো আমাদের মাঝে আছেন জাহাঙ্গীর আলম ভাই, উনি কিছু বলবেন সংক্ষেপে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে। উনি আমাদের কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ সভার সভাপতি, উপস্থিত সেক্রেটারি এবং সুধীজন, বিজয় দিবস কালে আমার একটা কবিতা সবসময় মনে পড়ে আর কি। কবিতাটা হচ্ছে, যুদ্ধে জিতেও বিজয় দেখিনি, দেখেছি তার কালো কুৎসিত রূপ, পেয়েছি স্বরাজ স্বশাসন ভূমি, কেমন বিজয় দিবস তুমি। বৃহৎ কারাগারে বন্দি দিবে, শৃঙ্খলিত তার নিশানের হাত, শ্রমজীবীরা পায়নি কোন মুক্তি, জাতি পায়নি মুক্তির স্বাদ। নারোগা হেথায় হয়েছে এসপি, স্বৈরাচারী রাষ্ট্রপতি, রাজাকার হতে চায় রাষ্ট্রপতি, তাই তো তোমায় ওদের ভর্তি, ঘুরছে এবার চাকা আমার, থামাও দেখি হে বিজয়ী। তো স্বাধীনতার 41 বছর পার হয়ে গেছে, এখন 42 বছরে পা দিয়েছে। যে গোলাম আজম রাজাকারের বছর, তাকে যখন বিচারের মুখোমুখি করা হয়েছে, সে একটা প্রশ্ন, একটা মানে অ্যান্সার দিয়েছে যে আমি ক্ষমাপ্রাপ্ত। অর্থাৎ সে অপরাধ করছে, সে নিজে স্বীকার করছে আমি ক্ষমাপ্রাপ্ত। মানে অতএব এখানে তো আর আমাদের ওই আমার এক বড় ভাই বললো যে এখানে ইন্টারন্যাশনাল কোনো ট্রাইব্যুনালের প্রয়োজন না। উই আর এনাফ টু ডু দ্য, যার ব্লাড, আবার 30 লক্ষ মা বোন যারা শহীদ হয়েছে, তার 3 লক্ষ মায়ের ইজ্জত গেছে, যারা এখন বীরঙ্গনা বা কেউ মারা গেছে। যুদ্ধের সময় আমি ছিলাম 5 বছর বয়স আমার। আমি দেখছি কিছু সিমটম। আমার বাড়ির পাশে গণকবর করছে, হাজার হাজার মানুষ এক কবরের মধ্যে ফেলায়া মাটি দিছে এবং ব্লাড বাইর হইতেছে। আমি যখন 5 বছর, আমরা দেখছি লাল রক্ত বাইর হইতেছে। এটা তো আমাদের নতুন প্রজন্ম কেউ জানতেছে না। আজকে আমাদের বয়সে যারা মারা যাবে, মেসেজটা আমরা কিভাবে পৌঁছাবো? অতএব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন আমরা এই মেসেজগুলো আমরা সংরক্ষণ করতে পারি, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যেন একটা বই বা আকার আমরা বাইর করে এইসব মেসেজগুলো সংরক্ষণ করতে পারি, এটা আমি সবার প্রতি আমি আহ্বান জানাই, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলতে চাই, আগামী দিনে আমরা সবাই যেন, আমরা যারা প্রবাসী আছি, একটি ফোন করেও যেন আমাদের আত্মীয়স্বজনকে বলি, প্লিজ আপনারা আগামী নির্বাচনে আমাদের শক্তিকে, স্বাধীনতার পক্ষের শক্তিকে, আওয়ামী লীগের শক্তিকে, দেশনেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনাকে আবার পুনরায় আপনারা ভোট দেন এবং ক্ষমতায় নেন। ইনশাল্লাহ এই দেশে বিচার হবে, এই দেশে বিচার হবে। একটা কথা বলি, এরশাদ সাহেব ছিলেন 9 বছর। একটু বললাম না আপনাদের চুর ডাকাত কেমনে ছিলেন। এরশাদ সাহেব ছিলেন 9 বছর, বিচার করেছেন? বিচার করেন নাই। খালেদা জিয়া ছিলেন, বিচার করেছেন? তাইলে এখন আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেল নাকি চুর ডাকাত কারা ছিলেন? ওই সময় ডাকাত ছিল একজন, চুরকে কেউ ছিল নাই। কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিলাম ওই চোর ডাকাত কারা ছিল। তারপরেও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আমরা যখন অনুষ্ঠানে আসি শুধু কথা বললে হবে না, কথা শুনলে হবে না, আমাদের সামনে অনেক কঠিন সময়। প্লিজ দেশনেত্রীকে আমরা আবার পুনরায় ক্ষমতায় এনে এদেশের মাটিতে ওদের বিচার হবে। জয় হোক বাংলার সাধারণ মানুষের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এক্সিকিউটিভ কমিটির মেম্বার ফজলুর রহমান ফজলু ভাই কিছু বলার জন্য ফজলু ভাই। জনগণ মুজাহিদি, ওনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে আমরা কিছু রিক্রুটমেন্ট করি এবং প্রাথমিক কাজ যেটা করার সেটা পরিচালনা করি। এরপরে ঘটনা তো
অনেক সবাই জানেন আপনারা। আজকে আমরা এই স্বাধীনতার সুফল ভোগ করছি বলা যায়, আবার অনেক অংশে না করছি না, কারণ আমরা এখনো রাজাকারদের বিচার করতে পারিনি। বিচার কাজ ত্বরান্বিত হচ্ছে, ইনশাল্লাহ বিচার আমার মনে হয় এই সরকারের আমলেই বিচার কাজ শেষ হবে এবং আমরা এর একটা প্রতিকার পাবো। আমরা সবাই এই বিচার মানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পক্ষে যাবে এই আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলুল ভাই। আমাদের একজন শহীদ মুক্তিযোদ্ধা ভাই আছেন এবং উনি আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি টি জাহান কাজল ভাই, ওনার ভাইদের কিছু স্মৃতিচারণ করার জন্য যাচ্ছি। টি জাহান কাজল ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, বিজয় দিবসের শুভেচ্ছা। আচ্ছা, হোন্ডা অ্যাকর্ড ব্লক করছেন। আচ্ছা, এখন আমি আমাদের একজন মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধে ওনার স্বামীকে হারিয়েছেন, মুক্তিযুদ্ধের সংগঠক এবং একজন ডাক্তার, আমাদের মা ডক্টর রেণুকণা বড়ুয়াকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর রেণুকণা বড়ুয়া, আপনি ওখানে বসে বলেন। প্যাটিওর মধ্যে 2 দিন পরে ওরা পিকআপে তুলে নিয়ে কোথায় নিয়ে গেছে আমি জানি না, কেউ জানে না, হয়তো বা নালা নর্দমায় ফেলে দিয়েছিল। তারপর তো অনেক এত সংক্ষেপে বলা যায় না, এত কিছু দেখেছি, আমরা শুনবো, এত কিছু দেখেছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই 14ই ডিসেম্বর আমি তখন হাটকারিতে মুক্তি সেনা চিকিৎসায় আমার হাতে ছিল ছোট্ট পোর্টেবল রেডিও, সব খবর পাচ্ছি। আমাদের খবর পাওয়ার একমাত্র সোর্স ছিল আকাশবাণী কলকাতা, আর ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আর ছিল বিবিসি। এই 3টা খবরে আমরা শুনতাম, আর কিছু না। তারপর যাই হোক 15 তারিখে শুনলাম অঘটন ঘটে গেছে। 14 তারিখে সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে রায়ের বাজারে হত্যা করা হয়েছে। আমরা খবর কিন্তু পাচ্ছি, কিন্তু করার কিচ্ছু ছিল না। তখন হাটাজারের থেকে আমি বললাম, মুসা ভাই তুমি আমাকে আমার বাড়ি যাওয়ার পথ করে দাও, আমরা যাবো বাড়ি। আমার 2টো বাচ্চাকে ফেলে এসছি, যে বাচ্চা এখন আমার সাথে আসছে সে ছিল 7-9 বছর। তো যাই হোক হাঁটতে হাঁটতে কোনো রায় কিছু নাই, কারণ ওরা সারেন্ডার করবে কি করবে না এই নিয়ে আমরা একটু দ্বন্দ্বে ছিলাম, কারণ জানে যে অত তারা শেষ কামড় হয়তো দেবে। আর আমি যে গ্রামে আমার বাবার বাড়ি, সেখানে একটা ফ্রিডম ফাইটারের একটা আস্তানা ছিল এবং তার ক্যাপ্টেন ছিলেন, পরে জেনেছি না, ক্যাপ্টেন সুলতান মাহমুদ সাহেব, যিনি এয়ার ভাইস মার্শাল রিটায়ার করেছিলেন। ওই জনা 30 মুক্তি হয়ে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে সবাই ছিল। আমি কোনো রকমে গ্রামে আমি হাঁটতে হাঁটতে হাটাজারি থেকে সত্তরঘাটে এসে 3 মাইল দূরে সত্তরঘাটে এসে একটা নৌকা ভাড়া করলাম, আমাকে নিয়ে যাওয়া। আমার সাথে 2 জন ফিরে মুক্তি সানা এবং মাহবুদ, তারা 2জনের হাতে ছিল একটা, একজনের এলএনজি, একজন স্ট্যান্ড বাই। আমরা 2 ঘন্টা মানে এই করার পরে গ্রামের কাছে এসে গেছি। ওইদিকে ঘুরে গেলে আরো 2 ঘন্টা লাগবে। বাবা আমি আর যাবো না, এখানে তোরা আমাকে নামিয়ে দে। দেখলাম একটা হেলিকপ্টার গ্রামের চারিদিকে ঘুরতেছে, হেলিকপ্টার দিকে তো আমাদের হৃদকম্প উপস্থিত। তারপর সবাই চুপ করে আমরা নৌকাটা একটু অন্যদিকে গেলাম, চুপচাপ দেখলাম হেলিকপ্টার ঘুরছে, আবার হেলিকপ্টার নামলো, টের পাচ্ছি। তার কিছুক্ষণ পরে দেখি হেলিকপ্টারটা আবার 1 ঘন্টা পরে আমাদের মাথার উপর দিয়ে সোজা উত্তর পশ্চিম দিকে চলে গেল। কি ব্যাপারটা কি কিছু বুঝলাম না। এদিকে হেলিকপ্টার দিকে গ্রামের লোকজন সব মানে পালাতে শুরু করে, ঘরে কে নেই। আমাদের সাথে ছিল মিন্টু, মাহবুব তার নাম, হাটাজারি হাই স্কুলের ছাত্র, ক্লাস 10-এর ছাত্র। সে বলছে দিদি আমি দেখে আসি। আমি যাতে দেখে গিয়ে ব্যাপার কি, তার সংক্ষেপে বলি। ব্যাপার জানলাম দিদি আমাদের ক্যাপ্টেন এসেছিল
আপনার কথা জিজ্ঞেস করছিল। তারপর ক্যাপ্টেন এসেছিল, হ্যাঁ ওর ক্যাপ্টেন ওখানে বাজারে গেছে, ওই কবরের মধ্যে নামাজ পড়ে উনি আবার হেলিকপ্টারে চলে গেছেন। আমি বললাম তোরা একটা তোরা তাড়াতাড়ি চলে যায় হেলিকপ্টার, আমি এখান থেকে হেঁটে আমার বাড়ি যেতে পারি। আমার সাথে ছিল আমার খুঁড়তুতো বোন জলি, 10 বছর 12 বছর বয়স, আমার ব্যাগের করতো। বাবুকে বললাম তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমি আমার জ্যাঠামশাই বাড়ি যাচ্ছি। জ্যাঠামশাই বাড়িতে গেলাম, জ্যাঠামশাই বলছে হ্যাঁ ক্যাপ্টেন এসেছিল, ক্যাপ্টেন তো তাড়াতাড়ি ওই বাজারে গেল, ওখান থেকে ওই কবরে নামাজ পড়ে উনি চলে গেছে। আমি আর দেরি করলাম না, আমি দৌড়ে এসে আবার রান্না করতে আমি কবরের মধ্যে বাচ্চারে ঢুকলাম। সত্যি কবরটা আগাছায় ভর্তি হয়ে গেছে, শুকনো পাতা পড়ে আছে একটা কবর। দেখলাম কতগুলো ফুল, মনে হলো ফুলগুলো ক্যাপ্টেন সাহেব বোধ আসছিলেন। ফুলগুলো কোনো দোকান থেকে কেনা হয়নি, কোথাও কারো কাছ থেকে ছেড়ে নিয়ে আসছেন। কি করবেন উনি, কি মহান ব্যক্তিত্ব। বলতে আসছে মান্নান তুই ঘুমিয়ে আছিস, হানাদার বাহিনী আজকে আত্মসমর্পণ করবে। ক্যাপ্টেন চলে গেলেন, আমি গিয়ে দেখেছি, আমি ফুলগুলো দিলাম। মান্নান তুই কত সৌভাগ্যবান রে ভাই, তুই শুয়ে আছিস, দেখ তুই কত আমার স্বামীকে মারলো, কোথায় ফেলে দিল, তুই তো একটু মাটি হলেও পেয়েছি, তোর সমস্ত বুকের রক্ত আমাদের ভিটায় পড়ে আছে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মান্নান তোর কবরে তাজমহল হয়তো গড়তে পারবো না, কিছু একটা করবো, কিন্তু কিচ্ছু করতে পারিনি। খবরটা এখনো পড়ে আছে আমাদের গ্রামে, কেউ জানে না। গেল বছর আমি গ্রামে গিয়ে, তবে যাই হোক এতে গেল। সেই মান্নান যদি জানতে চায় ক্যাপ্টেনকে, তাহলে আমাকে আরেকটু সময় নিতে হবে। It is up to you. এই আব্দুল মান্নান ইস্ট বেঙ্গল প্রেসিডেন্টের গানার ছিল। ও তো 26 বছর তার বয়স ছিল। ক্যাপ্টেন তো আমাদের পাড়াতে ছিলেন, উনি তার সেদিন ছিল 5ই অক্টোবর সর্বভারতীয়। সবাই বললো যে আজকে আমাদের যেতে হবে অপারেশনে, কোথায় যাচ্ছিস? তা আমরা জানি, সব ক্যাপ্টেন জানে। ঠিক আছে তোরা চলে যা। আরে আমার সে বাংলা মায়ের মুক্তি সেনা, পায়ে কিচ্ছু নাই, খালি পা, একটা চাদর গায়ে দেওয়া, লুঙ্গি পরা, হয়তো একটা গেঞ্জি আছে, কিন্তু তার আর্মস এন্ড মিশন তারা সব চলে গেল, আমার চোখের উপর চলে গেল। বলে গেল দিদি যদি কোনো ভুলে গেল, যদি বেশি সামনে পান, আপনি খাটের নিচে ঢুকে থাকতেন, বাচ্চাদের সাবধানে রাখতেন। ঠিক আছে মধ্যরাত্রি থেকে বলে গেল কোথায় যাচ্ছিস, মধ্যরাত্রি থেকে শুরু হলো গোলাগুলি। আমরা তো ভয়ে অস্থির। বাবা বলছে আমার বাবা কি কোথায় বলছে, বাবা কিছু বুঝতে পারছে। কিন্তু তারপর দেওয়ানটা ধুয়ে কাটাই বোধ সাংঘাতিক গোলাগুলি চললো, সব স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। আমরা কেউ কারোকে কেউ জানি না কোথায় কি হচ্ছে। ঠিক যাই ভাবছিলাম, বাবা বলছে শুয়ে পড়ো, দেখা যাক কি হয়। ওরা কোথায় গেছে তো জানে না। বলছে বাবা আমার মনে হচ্ছে ওরা মদনার ঘাট বোধহয় ব্রিজটা ওড়াতে গেছিল। তো বাবা বলে কি ব্রিজ ওড়াবে কেন, ওখানে তো কত কামান টামান নিয়ে এত। আমি বলছি কে জানি বাবা, হতে পারে। বাবা বলছে তুই শুয়ে পড়, চিন্তা করছে, দেখা যাক কি হয়। ঠিক ভোরবেলায় আমার কাছে ডাকতে আসলো, আপনি তাড়াতাড়ি আসেন, আমাদের একজন যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সে উন্ডেড। আমি দৌড়তে দৌড়তে গেলাম, কোথায় বিল খানা খন্দ পালিয়ে জ্যাঠামশাই বাড়িতে গেলাম, দেখি তাকে শোয়ানো হয়েছে একটা খাটের উপরে। সে তখনও কথা বলছে, রক্তে তার সারা ঘর ভরে গেছে। হায় রে বাঙালি, বাংলার মা, কত রক্ত দিলাম। তারপর সে তখনও কথা বলছে, দিদি আমি তোমার নাম কি ভাই? দিদি আমার নাম আব্দুল মান্নান, আমি বেঙ্গল রেজিমেন্টের, আমি গানার। আমি দিদি 6 জন খানসানাকে মেরেছি, আমি নিজে চোখে দেখেছি। ওরা বললো এরে মাথান তুই চুপ কর, ইনি আমাদের ডাক্তার, তুই ভালো হয়ে যাবি। মনে মনে করি হয় রে কি মিথ্যা আশ্বাস। সে কিচ্ছু বললো না। তারপর ওর হাতে ভয়ে স্যালাইন দিতে দিলে কি হবে, ব্লিডিং হচ্ছে প্রচুর। তার বাঁ দিকের সম্পূর্ণ ইন্টেস্টিন উড়ে গেছে। তারপর আমি দৌড়ে মেইন ঘরে গেলাম। আচ্ছা তোদের ক্যাপ্টেন কোথায়? ওই ক্যাপ্টেন পাশে আছে।
ক্যাপ্টেন দেখলাম একটা হাওয়া চাপ্পল পরা, একটা লুঙ্গি, একটা হাফ শার্ট, কোমরের মধ্যে একটা জল গামছা পাওয়া, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি বললাম ক্যাপ্টেন, ক্যাপ্টেন সে তো মারা যাবে। কি আপনি জানেন সে মারা যাবে, আপনি এত বড় একটা অপারেশনে যাচ্ছেন, কিছু বলেননি কেন? দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট। আমরা গত 3-4 মাস ধরে ওই টার্গেটটার জন্য আমরা রেডি হচ্ছিলাম। তাই আবার দৌড়ে আসছি মান্নানের কাছে। মান্নান বলে কি, দিদি আমি হলুদ দেখছি, একবার বলে কি আধার দেখছি, লাইফ সেভিং যা আছে সব আমি ওকে দিলাম। ঠিক 6 অক্টোবর বেলা 10:55 এই মুক্তিযোদ্ধাদের ছবি আপনাদের যদি বলি, আরে কারো মুখে কোনো খাবার নাই, কাঁদতেছে অসহায় শিশুর মতো। কয়জন? প্রায় 25-30 জন হবে। ক্যাপ্টেন এসে খুব ধমক দিন, চুপ করে দাও। তাকে কবর দেওয়া হলো, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছিল তার ডেড বডির মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সেই চিত্তরঞ্জন দাস, চিররঞ্জন বড়ুয়া, শান্তরঞ্জন বড়ুয়া, চিত্তরঞ্জন দাস, অজিত নন্দী, সেই মোজাম্মেল, সেই আনোয়ার, কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। তাকে কবর দেওয়া হলো কোথায়? বাসচালে। আজও পড়ে আছে অবহেলিত অবস্থায়, কিছু করতে পারি না। শুধু চারদিকে একটা কোনো রকমের দেওয়া হয়েছে পল্লী মঙ্গল সমিতির থেকে। কেউ জানেন আপনারা সে খবর? আর ক্যাপ্টেন দেখেন কত বড় মহৎ ব্যক্তিত্ব। কালকে এখন টিভিতে আমাকে আজকে টেলিফোন করে বললো, আমার আরেক ছেলে, তাকে আমি পালন করেছিলাম, আমার পালক পুত্র, সে আমাকে টেলিফোন করে বলছে, মাসিমা আপনাদের ক্যাপ্টেনের একটা খুব ভালো একটা আজকে টিভিতে ওনার একটা টপিক ছিল, যে খুব ভালো বলে, খুব কম কথা বলে। হ্যাঁ, আমি সবসময় একটু কম কথা বলি। উনি বলে চলে গেছেন, আমি বেশি শুনলাম, কিন্তু আমার কথা হচ্ছে সেদিনের আমার অনুভূতি, হারানোর ব্যথা। প্রথম কথা হচ্ছে যেদিনে শুনলাম তারা সারেন্ডার করবে, বোধহয় স্বস্তি নিঃশ্বাস ফেললাম, বুক থেকে বোধহয় একটা পাথর বোধহয় চলে গেল। কিন্তু তারপরে এই 2 সন্তানে, যে সন্তান আমার কাছে এখানে এসছে 9.5 বছর বয়স, আর একটা তো গত বছর মারা গেছে 7.5 বছর, এই 2টা সন্তান নিয়ে আমি, আমার বাবা বলছে, রে যুদ্ধ থেমে গেছে, কিন্তু তোর যুদ্ধ তো শুরু হলো বোধ রে। হ্যাঁ বাবা, আমার যুদ্ধ শুরু হলো, তাও আমি খুশি হতাম। কিন্তু আজকে 12 বছর আমি এই বিদেশে আসছি, কিন্তু দেশ আমাকে এত টানে। যদিও আমি লিখিত কোনো আওয়ামী লীগ কর্মী না, কিন্তু আমি সুপ্ত একজন আওয়ামী লীগের ওয়ার্কার। আমি এখনো বলে দিচ্ছি, সেদিন যে ঘটনাটা ঘটে গেছে, আমি খবরদার, তোরা যদি ভোট দিতে চাস এই নৌকায় ভোট দিবি, আর কোথাও যাবে। এই নৌকায় তোরা উঠেছিস, এই নৌকায় হবে তোদের পরপার, এই নৌকায় তোদের পার পাবে। আর এই নৌকা থেকে তোরা বিকৃত হবে, তোদের শোলে সমাধি হবে। টেলিফোনে কথা বলি, আমার ছেলে আমাকে কার্ড দিয়ে কুলাতে পারে না, মা তুমি এত কার্ড কার সাথে কথা কও, কার সাথে কথা বল। আমার ছেলে আমাকে বলে, মা সেদিন না তোমাকে কার্ড দিয়েছি, কার্ড শেষ। আমি 13 বছর এখানে আছি, আমাকে রবি, আমার পুত্র সময়, সেই আমাকে বার করে নিয়ে আসছে। আমার অন্ধ গহ্বর থেকে সে আমাকে বার করে নিয়ে, আমার সময় আপনি আসুন। আমি এটাও শুনেছি, শাহরিয়ার কবির যখন এখানে এসেছিল, শাহরিয়ার কবির যে আমার মেয়ের মতো মিলার ওখানে নাকি ছিল, সে স্টপ জেনোসাইড উনি দেখাচ্ছিল মুভিটা, সেখানে উনি চেয়েছিলেন এখানে কেউ মুক্তিযোদ্ধা, কেউ শহীদ মিলে কেউ আছে, আমি ছিলাম। যাই হোক, আপনারা কিছু মাইন্ড করবেন না, আপনাদের অনেক সময় নিলাম।
আপনারা ধৈর্য ধরে যে কথাগুলো শুনেছেন, তবে সেদিনের অনুভূতি আমার ছিল কি জানেন, আমি এই 9 মাসে যা দেখেছি, নদীর মধ্যে মৃতদেহ, বলতে পারছিলাম আর মৃতদেহ দেখবো না, যাক বাবা। এক এক মৃতদেহ সমস্ত নদীর কোমরে দড়ি বাঁধা। আমি বলছি এগুলো আমি ঘুমাতে পারি না। আমি দেখেছি যখন ব্রিজ পার হয়ে যখন আমি যখন পালিয়ে যখন শহরে গ্রামে যাচ্ছিলাম, খুঁটির মধ্যে একটা লোক বাঁধা, ঝরঝর করে তার বুক থেকে রক্ত বেরোচ্ছে, তার মানে তাকে খুঁটির মধ্যে বেঁধে। তো কোন কোন দেশে এই নিয়ম আছে, মানুষকে এভাবে মেরেছে তারা। আজকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলছে তাদের সাথে আবার সম্পর্ক হোক। কিসের সম্পর্ক তাদের সাথে? কিসের সম্পর্ক? 30 লক্ষ লোককে মেরেছে। সবচেয়ে দুঃখজনক হলো সত্যই ঘটনা, তারা 30 লক্ষ লোককে মেরেছে এবং 3 লক্ষ মায়েদের মেয়েদের সে সম্ভ্রম নষ্ট করেছে। আমি নিজের হাতে কাজ করেছি। একজন তো এখনো বেঁচে আছে, নাম বলবো না, এখনো বেঁচে আছে, সে পাগলের মতো। তার বিয়ে হয়েছে, হলে কি হবে? যাই হোক, তো বলি যারা 30 লক্ষ লোককে এরকম নির্বিচারে হত্যা করেছে, তারা মারতে পারলো না এই জাতির জনক শেখ বন্দুকার, আমাদের লোকেরাই মেরে দিলাম। কি লজ্জা, কি লজ্জা! লজ্জার ঢাকার কোনো জায়গা নাই। তারা 30 লক্ষ লোক মেরেছে, কিন্তু একে মারতে সাহস পায় নাই, এই মহান ব্যক্তিত্বকে মারতে সাহস পায় নাই, তাকে আমরা মেরে দিলাম। মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে অনেক কথা বলতে হচ্ছে ভাই, অনেক কথা। ধন্যবাদ আপনাদের সবাইকে। লিস্ট করতো যারা 17 বার কু হয়েছে যে সময়, এই কুগুলো কিন্তু নিজে করেছে। এখন সেট বেঙ্গলে এটা এখানে 5 অফিসার করলো, এই 5 জন অফিসার জিয়াকে ভিতরে পছন্দ করে না, তারা ইন্টারেস্ট বের করলো। ওই 8 বেঙ্গলে একটা কু করে দিল জিয়া, কু করে দিয়ে পাটকেরা সমস্ত রাউটার করে সমস্ত অ্যারেস্ট করে নিয়ে গেল, নিয়ে গিয়ে বিচার স্টার্ট করে দিল। ওই যে যার টার্গেট যে 5 জনকে মারবে, সেই 5 জনের বিচার কার্যকরী করে 7 জনের ফাঁসিতে শেষ করে দিল। ঠিক এইভাবে যদি বিচার করা হয়, আপনারা জানেন 72 জন অফিসারকে জিয়াউর রহমান ব্রেকফাস্টের টেবিলে এক সাইডে ফাঁসি দিয়েছিল। 72 জনই ছিল মুক্তিযোদ্ধা, এবং তাদের প্রত্যেকেরই ছিল বীরোত্তম উপাধি নাস্তার টেবিলে। কারণ সে চলতো পাকিস্তানের প্রেসক্রিপশনে, আইএসআই এর প্রেসক্রিপশনে। এখন তো আমরা তো আইএসআই এর প্রেসক্রিপশনে চলি না। আমাদের সরকার, আওয়ামী লীগের সরকার, গণতান্ত্রিক সরকার, এখানে আন্তর্জাতিক আইন মেনেই বিচার চলবে। এবং ইনশাল্লাহ এই সরকারের আমলেই দেখবেন যে অন্তত কিছু বিচার অ্যাটলিস্ট যেগুলা মাথা ছিল তাদের বিচার শুরু হবে না, কার্যকরী হয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে আমি এখানে এটাও বলতে চাই, সে মতো যে ভাই বলতেছিলেন যে সবাইকে বলবেন অ্যাটলিস্ট একটা দল চিরজীবন থাকে না, 10 বার 5 বছর 10 বছর 20 বছর 7 বার অত থাকলে বহু বছর থাকা যায়, কিন্তু এরকম থাকে। এরপরে একদিন ক্ষমতা থেকে যাবে, কিন্তু অ্যাটলিস্ট আওয়ামী লীগের আরেকটা বার আসা উচিত, কাজেই যুদ্ধবন্দীর বিচার শেষ করার জন্য। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, আপনাদের যত আত্মীয় যে যেখানে আছে সবাইকে বলতে অ্যাটলিস্ট আওয়ামী লীগ যেন আরেকবার সবাই যেন লোকের ভোট দেয়। আর আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো মুক্তিযুদ্ধ আমরা খুব সামনে থেকে দেখেছি। আমি মুক্তিযুদ্ধ করেছি 2 নম্বর সেক্টরে করেছি, আমার বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে, আমার বিক্রমপুর বাড়ি। আমার ঘরটাই ছিল, আমি যে ঘরে ঘুমাতাম ছোটবেলা, সেই ঘরটাই ছিল মুক্তিযুদ্ধের বড় ক্যাম্প। ওখানে ট্রেনিং হতো, ওখান থেকে মুক্তিযুদ্ধ যেত, সব আমার সাথে যেত। আজ আমরা দেখেছি মুক্তিযুদ্ধ খুব সামনে থেকে। আমি মুক্তিযুদ্ধের বিবরণ দিতে চাই না, কারণ অনেকে মুখে শুনেছে।
আজকে জামাত ইসলামরা যেভাবে যুদ্ধ স্টার্ট করছে, ঠিক ওরা 71 সালে যা করেছে ঠিক তারই পুনরাবৃত্তি করছে। দেখেন ওরা 71 সালে কি করছিল পাকিস্তানি বাহিনী, তারা পুলিশের উপরে প্রথম আক্রমণ করলো, রাজারবাগে। ওরা কি করতেছে, পুলিশের উপর আক্রমণ করতেছে, স্বাধীনতার পক্ষের লোকের উপর আক্রমণ করতেছে। কাজে ওরা একইভাবে আগাচ্ছে। কাজে আমার মনে হয় আমাদের একটা যুদ্ধের সময় আসছে, এবং সেই যুদ্ধ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার দরকার নেই। সেই যুদ্ধ কাগজে কলমের যুদ্ধ। সেই যুদ্ধ আমি অনুরোধ করবো সরকারকে ওইভাবে ত্বরান্বিত করতে, ক্যাঙ্গারু কোর্ট না, যে রহমান ক্যাঙ্গারু কোর্ট না, যত শীঘ্র পারেন আপনারা যুদ্ধ অপরাধীদের বিচার শেষ করেন। অ্যাটলিস্ট যাদেরকে অ্যারেস্ট করছেন তাদের কার্যকরী করে আর অন্তত কয়েক হাজার অ্যারেস্ট করে ঢুকান পরবর্তীতে বিচার করার জন্য। এগুলো আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মোশাররফ ভাই। বিচার হবে, ইনশাআল্লাহ বিচার হবে। আমাদের মোশাররফ ভাই এবং সবাই যে বলেন, আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে একটা গোষ্ঠী এবং চক্র আছে যারা চাচ্ছে বাংলাদেশকে ফেল স্টেটে পরিণত করতে, লাইক আফগানিস্তান এবং যাদের পিতা কি বলবো আর কি পাকিস্তান। তো আমরা বাংলাদেশকে কোনো ফেল স্টেটে নিতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রসপারাস কান্ট্রি। তো এখন আমাদের ভিতরে আছেন আমাদের মুরব্বী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অ্যাডভাইজার, মুক্তিযুদ্ধের সংগঠক এবং একজন মুক্তিযুদ্ধ পরিবারের আমাদের মুস্তাইন দারাবিল্লাহ ভাই। দারাবিল্লাহ ভাই কিছু বলতো। সেই সময় আমরা নানা রকম কাজ যেটুকু করেছি তার মধ্যে দুঃখের কাজই বেশি ছিল, কষ্টের কাজ অনেক ছিল, কিন্তু তার মধ্যে দু একটা ফানি মানে মজার এবং ঘটনা, আমি তার মধ্যে একটা ঘটনা আমি বলতে চাই যে একবার আমি এখনকার এমপি সোহরাব আলী সানা, হারুন আর রশিদ এবং মেজর জানুল আবদিন, এদেরকে নিয়ে আমি একটা গাড়ি আমরা চুরি করেছিলাম, একটা ল্যান্ড রোভার টয়োটা ল্যান্ড ক্রুজার। সেটা চুরি করলাম একটা মিল থেকে করে। সেই গাড়িটা যখন কিছু দূর আমরা এগোনোর পরে সেই গাড়ির তেল শেষ হয়ে গেল একটা গ্রামের মধ্যে। তারপরে আমরা এখন আর গাড়ি তো তেল ছাড়া গাড়ি চলে না, তো তখন কি করা যায়, বহু কষ্ট করে হেঁটে কিছু দূর যেয়ে দেখা গেল একটা মুদির দোকান। তো সে বলে যে, তার কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে পেট্রোল পাম্প, বললাম না এখানে ধারে কাছে কোনো পেট্রোল পাম্প নাই। যাই হোক, সেই মুদির দোকানদার আমাদেরকে, তার 1.5 টিন তেল ছিল, তো সেই 1.5 টিন কেরোসিন তেল, আমি সেই কেরোসিন তেল আমরা কজন বলে নিলাম হাতে করে, হাতের মধ্যে। আর কেরোসিন তেল তো এমনি নেওয়া যায় না, হাতে দাগ পড়ে যায়। তো আমরা ওই রুমাল, কাগজ, এই গাছের ডাল এইগুলো দিয়ে আমরা কয়েকজন ভাগে যোগে করে নিলাম, এবং সেই কেরোসিন তেল দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতাটা, সেটাই আমার কাছে খুব মনে পড়ে। এখনো আমি মনে করি যে সেই 1.5 টিন কেরোসিন তেল দিয়ে একটা ল্যান্ড ক্রুজার জিপ চালিয়েছিলাম। তো সেটা আমার কাছে খুব অবাক লাগে যে তখন কি না করেছি। তো যাই হোক, ভালো কথার মধ্যে এইটা। আর একটা কথা মনে পড়ে, সেটা শুনলে আপনারা করতেন, সেটাও চোরের কাহিনী। সেটা হলো, আমি যখন প্রথম আমি তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্র, আমরা বিভিন্ন জায়গায় অডিট করতে গেলাম। তো অডিট করে তখন প্রথম 3 মাস তখনও আমরা মানে ঠিক পুরোপুরি ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে ঢুকতে পারিনি। তখন এই মেজর জেনারেল জামিল রিটায়ার্ড, তারপরে এরা কেবল তখন আগরতলায় যাচ্ছে। মেজর জেনারেল জামিল যেরকম আমার মামাতো ভাই, মামার চেক বই চুরি করে একটা চিঠি লিখে গেল বাড়িতে যে আমরা ভারতের পথে পাড়ি দিলাম, আর ক্যাপ্টেন টুটুল আমার খালাতো ভাই, ওর নাম হলো মমতাজ হাসান, এখন নিউ ইয়র্কে ফার্মাসিস্ট। তো ওরা মামার ব্যাংক থেকে 400 টাকা চুরি করে। তো এগুলো হলো ফানি ঘটনা, এগুলো হলো খুব মজার। আমাদের পরিবারে এখনো এগুলো আমরা বলা বলি করি। তো একটা চিঠি লিখে গেল। তারপরে আমি যখন মামার বাসায় গেছি, মা বলল, দেখছিস আন্না টুটুলের কারবার। তো আমি বললাম, মামা ঠিক আছে, এখন তো মামা তো ওনারা একটু বয়স্ক লোক, ওনারা তখনও মুক্তিযুদ্ধটা ঠিক ওইভাবে নেন নাই, সরকারি চাকরি করেন। তো যাই হোক, পরবর্তীতে তো ওনারা অবশ্যই আমাদের সব রকম সাহায্য করেছিলেন। তো এই একটা ঘটনা ছিল। তারপরে ছিল, আমরা যখন ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে বিভিন্ন অফিসে যেতাম অডিট করতে, তো তখন ওই পাকিস্তান আর্মি বলতো ডান্টি কার্ড, যেখানে যেতাম আমরা ইয়ং, আমার বয়স তখন 24 বছর।
24-25 এরকম আমার বয়স। তো তখন ওইগুলোর জন্য আমাদেরকে, তখন আমি বুয়েটে থাকতাম, বুয়েটে আমাদের বন্ধু বান্ধব সাবিক লেফটেন্যান্ট, পরে লেফটেন্যান্ট হলো দেরাদুনে ট্রেনিং নিয়ে, শাহাবুদ্দিন, ওর পুরো নাম ছিল শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার বেটে করে। তো তো এরা সব মিলে, তো তখন এদেরকে, তারপরে এখন বুয়েটের যে ছিলেন আমার আরেকজন রুমমেট ছিল ডক্টর দীপক কান্তি দাস, ইঞ্জিনিয়ারিং ছিলেন বুয়েটে। তো এদেরকে তখন ওই এরা সব ইন্ডিয়া যাবে, কিন্তু পথে বিভিন্ন জায়গায় কাপড় খুলে লুঙ্গি পরে যেতে চেত, পাজামা পরে যেতে চেত, কারণ প্যান্ট ট্যান্ট পরলে তারপরে যাই হোক এইভাবে যখন যেত, লুঙ্গি পরলে ওরা একটু চেক কম করতো, কারণ মনে করতো এটা পাক্কা মুসলমান, হিন্দু ছেলেদের কথা আমি বলছি। তো তারা ওই প্যান্ট ছেড়ে বেশিরভাগ সময় ওই লুঙ্গিটাই পরতো। তো লুঙ্গি পরলে বলে ওরা একটা দুটো লাইন করতো, লাইন করে যে প্যান্ট ট্যান্ট পরা দেখলে তাদেরকে একটা লাইনে দিত, লুঙ্গি পরাদের আরেকটা লাইনে ঢুকাতো। তো লুঙ্গিটা ইজি ছিল। আর আমি ওদের সাথে থাকতাম, আমি খুব ভালো উর্দু বলতে পারতাম, তো ওদের সাথে থাকতাম। আরেকটা জিনিস পরবর্তীতে হলো, কুমিল্লা এমপি ছিলেন, তো উনি হালিমা টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তো আমি বেশি লম্বা করব না। তো উনি যখন 25শে মার্চের দিকে, তখন উনি আমাকে বললেন যে, আমি যখন ওনার বাসায় গেলাম, খায়রুল ওনার ছেলে, তো খায়রুল আর উনি বললেন আমি তো কুমিল্লা চলে যাব, তারপরে দেখি ওখান থেকে যদি আমি পারি চাঁদিনা দিয়ে আমি বেরিয়ে চলে যাব। তো যাই হোক, তো আমি বললাম যে চাচা তাহলে কি এরকম গাড়ি তো আপনার এখানে থাকলে তো কেউ লুট করে নিয়ে যাবে, বলে তাহলে তুই নিয়ে যা, তুই বুয়েটের মধ্যে যদি যে পারিস রাখিস। তো যাই হোক, কুমিল্লা 1956 হালিমা কমিশন, জহুরুল কাইম সাহেব ছিল ওনার নাম, আওয়ামী লীগের তখন এমপি ছিলেন জহুরুল কাইম সাহেব, এবং উনি মেইন ফাইন্যান্সিয়ার ছিলেন তখনকার দিনে আওয়ামী লীগের। তো জহুরুল চাচা, আমার কাইম চাচা, আমরা তো জহুরুল বলতাম না, কাইম চাচা বলতাম, আব্বার বন্ধু। তো ওনার গাড়ি আমি চালিয়ে নিয়ে আসলাম, এনে বুয়েটের মধ্যে রাখলাম, 12H আসানুল্লাহ হলের অপোজিটে, ওখানে রাখলাম ওই গাড়িটা আমার অনেক কাজে দিয়েছিল। ওই গাড়িটা যখন ওই গাড়িটা আমি চালাই, তখন প্রায় আমাকে ওই যে মিলিশিয়া বলে একরকম হলো, প্রথম দিকে ওদেরকে পাঠালো। তো ওই মিলিশিয়ারা তখন ওই গাড়ি চেক করতো, তো তখন আমার একটু উর্দু টুর্দু বললে ছেড়ে দিত। কিন্তু আমি দেখলাম যে এটাও মুশকিল। তারপরে আমি এদের ছেলেপেলেদের, ইউনিভার্সিটির ছেলেদের এখান থেকে ওখানে পার করা দরকার। তখন আমি দেখলাম কি, তখন বাবার এক বন্ধুকে আমি ইউটিলাইজ করলাম যে, আপনি চাচা, আমি তো এরকম সব জায়গায় অডিট করে যাই, আমাকে যেরকম ঘুরতে ফিরতে হয়, তার আমার বয়স এত অল্প, তো আমাকে কোনদিন আর্মি ধরে নিয়ে যায়। তো বলে হ্যাঁ সেটা তো ঠিকই কথা। তাই বলে আপনি তো, উনি তখন মানে মুসলিম লীগের লোক। তখনকার দিনের একটা জিনিস আমি বলবো গুণ ছিল, একজন পলিটিশিয়ান আর একজন পলিটিশিয়ানের সাথে আজকের যে সম্পর্ক, এই সম্পর্কটা ছিল না। তারা বিরোধী দল করতো, কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য ছিল। যাই হোক, তো উনি আমাকে একটা আর্মিতে ওই রাও ফারমান আলীর সময় ওনাকে একটা, ওদের একটা কর্নেল ছিল কাছে, উনি একটা টেলিফোন করে দিলেন যে এরকম একটা আমার ভাইপো, তো একে একটা পাস দাও। তো উনি আমাকে একটা পাস তৈরি করে দিলেন। তো আমার শোনায় সোহাগা হয়ে গেল। যখন আমি গাড়ি চালাতাম, ওই পাস দেখালে আর উর্দু কথা বললে ওরা আর আমাকে জিজ্ঞাসা করতো না, আমার গাড়িতে কে আছে আমার ডিক্কিও খুলতো না, গাড়ির পিছনটাও খুলতো না, এবং তার মধ্যে যে কি সব জিনিসপত্র থাকতো সেসব ওরা চেক করতো না। তো যাই হোক, দ্যাট ওয়াজ এ ব্লেসিং। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। কষ্ট লাগে যেসব বন্ধুদের হারিয়েছি, এবং আরো কষ্ট লাগে যেসব বন্ধুদের কারো হাত পা গুলি খেয়ে পঙ্গু হয়েছিল এবং বিভিন্ন হাসপাতালে যারা ট্রিটমেন্টে ছিল, এবং এখনো তারা সেইভাবেই চলে। আর সব শেষে একটা কথা আমি বলি, আমাদের দেশে বহু সরকার আসছে, আমি সব সরকারকেই দোষ দেবো, এটা ঢালাও ভাবে বলবো, যে যারা মুক্তিযুদ্ধ করলো, এই যে পঙ্গু এবং যারা মারা গেল, তাদের পরিবারের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকার, যদিও তাদের সীমিত ছাড়া আর কেউ তাদের কোনো সাধারণ, তারা কেউ ভাতা অবশ্য পায়, কিন্তু যে ভাতা তারা পায় তাতে তাদের চলে না। তারপরে তাদেরকে যেভাবে আমাদের দেশের এই 42 বছর আমরা তাদেরকে ট্রিট করেছি, এটা কোনো সভ্য জাতিতে, এটা দ্বিতীয় মহাযুদ্ধের পর এই দেশেও ভেটারানদের চিকিৎসা ফ্রি, এদেশে ভেটারানদের তাদের জন্য একটা পেনশন আছে, এদেশে ভেটারানরা তাদের এডুকেশন, তাদের ছেলে মেয়েদেরও জন্য বিভিন্ন সুবিধা আছে। আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত আমরা সবভাবে দিতে পারিনি। আমার আবেদন থাকবে সরকারের কাছে, এই যে পঙ্গু যারা বেঁচে আছে এবং যারা এখনো শেষ বয়সে বার্ধক্যে, মাঝে মাঝে টিভিতে যখন দেখি তখন সত্যিই কষ্ট লাগে যে এদের কেন আমরা
আমরা নিজেরা এখান থেকে এদেরকে এইভাবে আমরা নিগৃহীত এবং এদেরকে আমরা এত হীন অবস্থায় রাখি এবং এরা এত কেন কষ্টের জীবন যাপন করেছে, অথচ এরা জীবনের পরে বাজি রেখে এরা আমাদের দেশ স্বাধীন করেছে। তো আমি সবসময় সরকারের কাছে, যেই সরকারই আসুক না কেন ভবিষ্যতে, এবং যারা এরা যতদিন বেঁচে থাকবে এবং এই যে পঙ্গু যাদের, এদের চিকিৎসা এবং এদেরকে আর্থিক সহায়তা দান করা এবং এদের পরিবারকে একটু দেখা, এটাই আমার আবেদন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। তো প্রধান অতিথির কাছে একটা প্রশ্ন আছে মোশাররফ ভাইয়ের, আপনি প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা হলো, আমি আগে একটু বলে নিই, শ্রদ্ধা প্যানেল ভাইকে আমি আজকে 40 বছর যখন খুব কাছে থেকে দুটা কারণে চিনি। একটা কারণ হলো আমি ছাত্রলীগ করতাম, আমার সবসময় চাইতাম যে তাদের মতো যেন এত হতে পারি। আর আরেকটা উনি খুব ভালো একজন খেলোয়াড় ছিলেন, আমার ওই ভাই জানেন ভালো, মানে ফার্স্ট ডিভিশনে খেলতেন, ফুটবল খেলতেন, ভালো ক্লাব থেকে। আমি যখন এখানে আসি আজকে, তখন খুব লোকজন ছিল না, আমাকে দুইজনে দুইটা প্রশ্ন করছে, একটা উত্তর দিতে পারছি, একটা পারিনি। প্রথম প্রশ্নটা একজনের প্রশ্ন করছে যে দেশ স্বাধীন তো 15 তারিখে হতে পারতো, হয় না কেন? এটা তো সবাই জানেন বোধ হয়, যে যখন আমেরিকান অ্যাম্বাসেডারের কাছে এসে গেল, আমাদের ফরমান আলী যখন গেলেন যে আমরা সারেন্ডার করতে চাই, তখন আমেরিকান অ্যাম্বাসেডার মেসেজটা আমেরিকাতে পাঠালো, এখানকার ফরেন মিনিস্ট্রিতে। এখানকার ফরেন মিনিস্ট্রি এটাকে তড়িঘড়ি করে রেডি করে পাকিস্তান অ্যাম্বাসেডারের কাছে পাঠাতে গিয়ে দেখে পাকিস্তান অ্যাম্বাসেডার উধাও, পায় নাই খুঁজে। তখন তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে ইন্ডিয়াতে পাঠালো। এই জন্য কিন্তু আমাদের কিন্তু স্বাধীনতা দিবস কিন্তু আজকের দিনটা 15 তারিখ হতো, 15 তারিখ না হইয়া আমাদের 20 ঘন্টা পিছিয়ে গেল। আমি এই উত্তরটা দিতে পারছি কারণ এটা ইন্ডিয়ান হিস্ট্রিতে আছে, এটা আমেরিকান হিস্ট্রিতে, এটা ওপেন করে দিচ্ছে এখন। আর যেটা ইন্ডিয়া যেটা বলছে সেটা হলো যে এক্সরেট গেছিল ইন্ডিয়াকে অ্যাটাক করবে, পাকিস্তানকে বলতেছিল যে তোমরা সারেন্ডার করো না, ওয়েট করো। যখন 6 ফ্লিট এসে গেল, রাশিয়া নম্বর করলো, তখন না, এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, আমেরিকা ইন্ডিয়াকে অ্যাটাক করবে না। সেহেতু এই 20 ঘন্টায় লেট করালো। 20 ঘন্টা লেট করলে কিন্তু আমরা সারেন্ডারটা ওরা করলো 20 ঘন্টা পরে, 16 তারিখে আমাদের স্বাধীনতা দিবস হলো, 15 তারিখে না, 7 ফ্লিট। এখন সেকেন্ড প্রশ্নের জবাবটা আমি দিতে পারি না, কি জানি করেছিল আমাকে, সেটা হলো ভাষা নিয়ে কেন সিলেটকে বসে থাকলো, তাকে প্লেনও পাঠানো হয়েছিল, আসলো না কেন? এটা যদি আপনার কিছু জানা থাকে, কেন সেদিন এয়ার ভাইস মার্শাল কি জানি আমাদের খন্দকার সাহেব থাকলেন, ডেপুটি কমান্ডার কেন থাকলেন না? এটা যদি জবাব আপনার কাছে থাকে আপনি একটু দিয়ে, আমি দিতে পারি। ওসমানী সাহেব কেন সিলেটকে বসে থাকলেন? তাকে কেন ওসমানী তাকে আনতো, কিন্তু পারা গেল না, আসলো না। কিন্তু আমি যতটুকু জানি সে আসেন নাই, কিন্তু আমি এটা উত্তরটা দিতে পারিনি। এটা যদি আপনি জানা থাকে আপনি। আমার বয়সও এখন 63। আমরা অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। আপনি মোশাররফ ভাই যা বলেছেন একদম সঠিক। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে সেনাবাহিনীতে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, সেই সিপাহী থেকে নিয়ে বড় বড় অফিসার এবং এয়ারফোর্সের অফিসারদের জিয়াউর রহমান ওই পাকিস্তানের নির্দেশে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। এটা 1975 বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকে জিয়াউর রহমান যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তার কাজই ছিল সমস্ত মুক্তিযোদ্ধা, কারণ সেনাবাহিনীতে যে কি নির্মম ভাবে হত্যাকাণ্ড ও করেছে তার কিছু নমুনা আমরা আমি তখন জেলে, বঙ্গবন্ধু হত্যার পরে আমি জেলে ছিলাম 6 বছর। আমি অ্যারেস্ট হয়ে যাই 1975 11 সেপ্টেম্বর, বঙ্গবন্ধুকে হত্যা করা হয় 15 আগস্ট। আর আমি জেল থেকে রিলিজ হই 1981 সন, 6 বছর পরে। আমি অনেক কিছু দেখেছি জেলে বসে। এক সময় যখন জিয়াউর রহমান, মোশাররফ ভাই বলেছে
দিনের বেলা 12টার সময় হত্যার রায় দিয়েছে, রাত 12টার মধ্যে কার্যকরী হয়েছে। আমরা যে জায়গায় আমাদের রাখা হয়েছিল তার পাশেই ছিল 8 নম্বর সেল। সেই সেলে যখন আমরা খাতা কলম নিয়ে বসতাম, ঠিক 12টার পরেই ফাঁসি দেওয়া আরম্ভ হতো। ওই একটা সাউন্ড হতো তখন স্টিলের থাম, আমরা গুনতাম এক একদিন 20, 30, 40। এটা বাইরে বাই জানি হয়ে গেল। তখন ওখানে বালিশ লাগিয়ে দেওয়া হলো যে যাতে সাউন্ডটা না হয়। নির্মম ভাবে হত্যা ফাঁসি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক আইন যে একটা ফাঁসির রশি একবারই ইউজ করা যেতে পারে, আর সেই রশিটা আসে গ্রিস থেকে। ঢাকা সেন্ট্রাল জেলে শুধু 2টা রশি ছিল তখন। এই 2 রশি দিয়ে শত শত সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের জিয়াউর রহমান হত্যা করেছে। এবং সেই রাজনীতিবিদ এবং সেই সেনাবাহিনী সদস্য অফিসাররা ছিলেন পুরো মুক্তিযোদ্ধা। তো পরবর্তীতে আমরা পুলিশের মাধ্যমে যে রাউন্ড ডিউটি হতো, আমাদের এখানে আসলে আমরা 1 কাপ চা খাওয়াতাম, সিগারেট দিতাম। ওই দিন যেখানে ওই ফাঁসি কাস্টে যারা ডিউটি থাকতেন তাদের কাছে আমরা হিসাব জেনে নিতাম। যাই হোক, এখন আমি আসি যে আপনারা অনেক ইতিহাস শুনেছেন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু, সেই মহান নেতা। যখন সংক্ষিপ্ত বলি, শুরু হয় আন্দোলন 47 সনের পরে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, 71 যুদ্ধ। 47 থেকে 71 তৈরি করতে জাতির জনককে পর্যায়ক্রমে 24 বছরের পাকিস্তান, জাতির জনকের 16 বছর কারা ভোগ করতে হয়েছে এবং তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। তার সাথে তার সাথীরা যেমন জেলখানায় 4 নেতা, জনাব তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব, মুনসুর আলী সাহেব এবং অনেক নেতা, এমনকি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত লক্ষ লক্ষ বঙ্গবন্ধু সৈনিক কর্মীদের মধ্যে সেই দিনগুলার আন্দোলনের রাস্তার একজন আন্দোলনের সৈনিক হিসাবে আমিও সেদিন মনিম খানের আমলে আমি দুইবার জেলে ছিলাম, খুব স্বল্প দিন। আর ইয়াহিয়া খানের মার্শালের সময় আমি গ্রেপ্তার হই, 11 দিন ছিলাম আমি ঢাকা সেন্ট্রাল জেলে রাজনৈতিক ভাবে। আমার জীবনে অনেক অনেক তিক্ত অভিজ্ঞতা। বঙ্গবন্ধু যখন বাঙালি জাতিকে যখন পাকিস্তানিরা নির্যাতন, অত্যাচার, শোষণ চালাচ্ছিল, একমাত্র নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন সোচ্চার ছিলেন, যে কারণে পর্যায়ক্রমে তার বহুবার জেলে যেতে হয়েছে। পাকিস্তানিরা যখনই দেখতো জনমত বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তখনই তারা রাজনৈতিক সেই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য তারা তখন অন্য টেকনিক নিত। সেই টেকনিকের মধ্যে আদৌ আমার মনে আছে সেই আদমজি জুট মিল, এশিয়া মহাদেশে বৃহত্তম জুট মিল। সেই জুট মিলে কয়েকবার সুপরিকল্পিত ভাবে সে আইয়ুব সরকার সেখানে রাইড করানো হয়েছে। বাঙালিদের ছুরি মেরে মেরে গলায় কেটে কেটে শত শত বাঙালিকে, আপনার 9 মাস যুদ্ধ করলাম। সেদিন আমাদের মূল স্লোগানই ছিল, আমরা স্লোগান দিয়ে যখন যুদ্ধে গেলাম তার আগে ছিল জাগো জাগো বাঙালি জাগো, জেগেছে জেগেছে বাঙালি জেগেছে, আর বাংলার মেহনতি মানুষ এক হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আমরা যুদ্ধে জয়েন করলাম। প্রতিটা ক্ষণে দেখেন, আমি একটা সরাসরি মুক্তিযোদ্ধা ছিলাম, প্রতিটা অ্যাকশনে ওই দিক থেকে আওয়াজ আসতো পাকিস্তান জিন্দাবাদ, আর আমরা গুলি ছুটতাম। আল্লাহর নাম তো আমরা সবাই নিতাম, হিন্দুরা ভগবানের নাম নিত, সেটা আমাদের ধর্মীয় অনুভূতি, সেটা আমরা নিতাম। কিন্তু আমাদের
স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতক্ষণ না আমরা ওই স্লোগান না দিতাম, আমাদের রক্ত গরম হতো না। এই স্লোগানের মধ্যে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতা। আজকে দুঃখের সহিত বলতে হয়, সেই তথাকথিত সেই ৭১-এর শত্রু আবার যেটা বলে দুব্বার নিচের সেই সাপ এখনো বাংলাদেশে আবার তারা ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতার পর আমরা কোনোদিন চিন্তাও করিনি যে জাতির জনক এত বড় মহান নেতাকে আমাদের তার সপরিবারে এইভাবে আমরা হারাবো, এই চিন্তা আমাদের মাথায় কখনো ছিল না। পরবর্তীতে বিশ্বের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা, কারাগারের ভিতরে 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়। এই না হলে আমরা মীর জাফর বাঙালি। তো আজকে আমাদের এই যে আমার বোন বলেছে, এটাই সত্য যে মীর জাফর বাঙালির রক্তের মধ্যে আছে। এটা আমাদের মনের মধ্যে এই প্রস্তুতি নিয়ে আমাদের এগোতে হবে। তবে একটা কথা বলতে চাই, তারা সংখ্যায় অনেক সীমিত, অনেক ছোট। সারা বাংলার মানুষকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি আজকের এই বিজয়, আজকে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানের থেকে আমি বাঙালি জাতিকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি স্যালুট করি। আজ পর্যন্ত মনে রাখবেন, এই ঘাতক জামাত, মুসলিম লীগ এবং টাকার এপিট ওপিট বিএনপি আর জামাত, এরা কিন্তু প্রকৃতভাবে জনগণের অন্তর জয় করতে পারে নাই। তারা আজকে চিহ্নিত শত্রু জনগণের কাছে, চিহ্নিত শত্রু। আজকে এই মহতী অনুষ্ঠানে আমি রবিকে বলেছিলাম যে আমাকে একটা সুযোগ দিও। আমরা অনেক কথা বলি, কথা বলার তো শেষ আমাদের নাই। বাংলাদেশের ইতিহাসে বহু ইতিহাস। আজকে আমি সবার অনুমতি সাপেক্ষে আমি যুদ্ধের সময় একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। কারণ কিছু কিছু প্রজন্মের ছেলেরা আমার সামনে কথা বলেছে, আপনারা কি আবার যুদ্ধ করেছেন? পছন্দ করে না, কারণ তাদের ভিতরে ঢুকানো হয়েছে যে পাকিস্তানি ভারতীয় সেনাবাহিনী আমাদের স্বাধীনতা করে দিল। এই যে 9 মাস ওই মুনাফিকরা কি শিখিয়েছে দেখেন। এই যে 9 মাস স্বাধীনতার যুদ্ধে আমাদের মতো সন্তান, আমাদের মতো ছেলেরা যারা কোনোদিন বন্দুক হাতে নেয়নি, এবং বাংলাদেশের বাঙালি সেনাবাহিনী, পুলিশের ভাইরা, তদানীন্তন নিপিয়ারের বাঙালি ভাইরা, আনসারের ভাইরা সম্মিলিতভাবে আমরা যেভাবে পাক সেনাবাহিনীর মোকাবিলা করেছি, সেই ইতিহাসকে শেষ করে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে ইয়াং জেনারেশনের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে যে এরা তো যুদ্ধ করে নাই, ইন্ডিয়া আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছে। এটা কিন্তু খুব লাগার ব্যাপার। তো আমি আজকে বলতে চাই আমাদের একটা অপারেশন সম্বন্ধে। আমরা সেদিন, এরকম অপারেশন সব জায়গায় হয়েছে, আমরা কি করেছিলাম সেদিন। আমি সেক্টর 2-তে এসে জয়েন করলাম, স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করে দিয়ে আমি নিজেও খেলোয়াড় ছিলাম। দুইটা গেম পর্যন্ত আমি ওখানে ছিলাম। তো আমি খুব বেশি রকম মিলিটেন্ট ছিলাম। আমি যদি যুদ্ধ না করি তাহলে মনে হয় আমার পরিপূর্ণ আমার যে হবে না, তৃপ্তি হবে না, কারণ আমার যুদ্ধে যেতেই হবে। তখন আমি ওখান থেকে বিদায় নিয়ে আবার আগরতলা আসলাম। আগরতলা আমার কাছে মেসেজ ছিল যে আমাদের এলাকার তদানীন্তন সময় ক্যাপ্টেন কবির, বর্তমানে সে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এফ কবির। আমি কবির ভাই তখন ছিলেন সেক্টর 2 এর নির্ভরপুর সাবসেক্টরে। তো সেক্টর 2 এ ছিল 3টা সাবসেক্টর, মাঝখানে নির্ভরপুর, আমাদের ডান দিকে ছিল কোনাবন, বাঁ দিকে ছিল বেলোনিয়া। 3টা সাবসেক্টর নিয়ে সেক্টর 2। আমি এসে জয়েন করলাম নির্ভরপুর সাবসেক্টরে। ওখানে 2টা ক্যাম্প, একটা হলো ধনপুর, গভীর জঙ্গলের ভিতরে। আমরা কখনো খালি হাতে হাঁটতাম না, কারণ অনেক রকম জঙ্গলি আপনার অ্যানিম্যাল ওখানে, যেটা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমাদের নির্দেশ ছিল সবসময় খুব প্রিপারেশন নিয়ে চলবা তোমরা। এবং নির্ভয়পুরটা ছিল আমাদের থেকে 3 মাইল। ওটার মধ্যে ছিল সাবসেক্টর কমান্ডার মাহবুব স্যার, আর আমাদেরটার মধ্যে ছিল 2IC এফ কবির। তো আমি কবির ভাইয়ের সঙ্গে জয়েন করলাম। আমরা পুরো সাবসেক্টর তখন ছিল মূলত 1st বেঙ্গল রেজিমেন্ট এবং 4th বেঙ্গল রেজিমেন্ট। তো এই পুরো ইয়ের মধ্যে শত শত আর্মি পুলিশ ছিল
3-4 জন আমার মনে আছে, ইপিআর এর কিছু ছিল 40-50 জন, আর কয়েক শত সব আর্মি, বাঙালি আর্মি ছিল আমাদের সঙ্গে। তো আর ছাত্র ছিলাম শুধু আমরা 5 জন, আমি প্যাটেল, শিরু, আমার বন্ধু শিরু, মইন সিনহা, টিপু, ইসরাক, এই 5 জন ছিলাম ছাত্র আমরা, পুরোপুরি সেনাবাহিনীর সঙ্গে। অগণিত অপারেশন আমরা করেছি, সম্মুখ যুদ্ধ করেছি পাক আর্মির সঙ্গে। আমরা ছিলাম, আমাদের অপোজিটে ছিল বাংলাদেশের, এখানে যদি কুমিল্লা কেউ থাকেন, কুমিল্লা কনস্তনা ক্যাম্প কোথায় আছে ওদেরকে দাও। এত বড় জঘন্য মগর মূল্য করে বানিয়েছিল। আজকে আমরা এখনো আমাদের চাপা কান্না কাঁদতে হয়, মোবারক ভাইয়ের মতো হয়, আমাদের সহ্য করতে হয়। আমি সেই আমার নেত্রীকে আমি প্রশ্ন করি, এই সামনে 16ই ডিসেম্বর আগে যাতে এই ঘাতকদের যারা আপনি ধরছেন, আমরা এদের বিচার চাই, এদের বিচার এই দেশের চাই। আমরা এই দেশের আমরা শপথ নিয়েছি, আমাদের মানবাধিকার শপথ, আমাদের সপক্ষে শক্তির শপথ। আমরা সেই মহান নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, তুমি কাকে ভয় পাবা? তুমি বঙ্গবন্ধুর কন্যা, তুমি 16 কোটি মানুষের সেই কন্যা, তুমি কাউকে ভয়। আমরা সেই প্রতিজ্ঞা করছি, যদি তুমি যাদের বিচার সামনে 16ই ডিসেম্বর আগে তুমি সমাপ্তি করো এবং গ্রামে গ্রামে যত রাজাকার আছে, আলবদর আছে, ওদেরকে ধরে ওদেরকে শাস্তি দাও, সেই সব প্রতিজ্ঞা আমি করছি। এবং প্রেসিডেন্ট সহ যেই সমস্ত নেতারা আমাদেরকে সাহায্য করেছেন, আমি সবাই কৃতজ্ঞতা রাখছি। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না, আমাদের ইতিহাস আমরা দেখেছি। আমাদের আজকেও কেন 41 বছর পরে ওখানে আমাদের চাপাকান্না কাঁদতে হয়। মোবারক ভাই কথা বলতে পারে নাই, চাপাকান্না ওনার বুকে জড়িয়েছিল কেন, হোয়াই? এইটা আমরা প্রতিশোধ আমরা এখনই আমরা নিব, এখনই। আগামী ইলেকশনে আওয়ামী লীগ জয়ী হবে, আওয়ামী লীগ জয়ী হওয়ার আর বাংলাদেশের মানুষের আগ্রহ নাই, সবাই তোমাদের দেখে ফেলেছি।